গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে ভিডিওটা শুরু করেছি একদম বেলা শেষ থেকে, কারণ সারাটা দিন আজকে অনেক খারাপ গেছে আমার। আহিল খুবই অসুস্থ, আহিলের শরীর এত খারাপ যে ওর পিছনে কাজ করতে করতে আমার সারাদিন একদম শেষ। আর এখন কিছু খেতে পারছি না, সেজন্য আহিল কিছু খেতে পারতেছে না খাওয়া দাওয়া ঠিক করে। তাই আহিলের মামা আহিলের জন্য নিয়ে আসছে ফুচকা। আর ছোট ভাই বোন থাকলে এটাই সুবিধা। আমার ছোট ভাই বোনরা অলওয়েজ আমার যখন যেটা খেতে মন চায় যেখান থেকে পারে না কেন ওরা এনে খাওয়ায়। এই জিনিসটা, এই একটা গুণ তাদের মধ্যে আছে, সবসময় ওরা আমার পছন্দের খাবারগুলো এনে খাওয়ানোর চেষ্টা করে আমাকে। আর এখন আমার ছোট ভাই নিয়ে আসছে ফুচকা। এই যে ফুচকা নিয়ে আসছে ভাই বোনের জন্য। আমাকে অনেক রিকোয়েস্ট করে গেছে ওদের সাথে গিয়ে ফুচকা খেতে, কিন্তু আমি যেতে পারি নাই। আর আম্মু আসবে বাসায়, যেহেতু আহিল অসুস্থ সেজন্য আম্মুকে ফোন করে নিয়ে আসছি যে আমার কাছে এসে 2টা দিন থাকো। আর এখন আমি এখানে ফুচকাটা রেডি করে নেব। দাদি উনিকে পানি খাওয়াচ্ছে, অনেক সেবা দিচ্ছে। আর আমি হচ্ছে আজকে আমরা করবো ফুচকা চ্যালেঞ্জ, রাইট? এখানে যে আহনাফ তার দিদিমণিকে দেখে অনেক খুশি। আর আহিলের অবস্থা তো দেখতেছিনি, সকাল থেকে সেইভাবেই নাকে মুখে কাঁথা দিয়ে পড়ে আছে। আর আম্মুও আসছে, এসে নাতির কাছে শুয়ে আছে নাতিকে ধরে। আহিল আহনাফ দুইজনই আমার আব্বু আম্মুর খুবই আদরের। আর ওরা তো নানুরে দেখে ওরাও ভীষণ খুশি হয়ে গেছে। আর এই যে আমার আহনাফ, ও হচ্ছে কি মানে ওর বাবা ওর জন্য একটা কিছু আনলেই চলে, ও প্রতিদিন একদম খেয়ে সব শেষ করে ফেলে। এখনই পড়ে যেতে নিয়েছিল কেকটা, তারপরে যাক আল্লাহর রহমত কেকটা খেয়ে ফেলতে পারছে। আর যখন না তখন সেই শুধু এই কেকের উপরেই থাকে। এত বড় ছেলে যদি এখনো কেক খেয়ে থাকে, বলেন তো তার বাকি সময়টা কি হবে। আর এখানে যে আমার আম্মু যখনই আমার বাসায় আসে তখনই দেখি কার্টুন কার্টুন কার্টুন। কি এত পছন্দ আম্মুর এই বয়সে, কার্টুন নিয়ে অনেক ব্যস্ত। তারপর এখানে ফুচকাও রেডি, আর এখন মজা মজা করে আমরা খাবো ফুচকা। সো গাইজ, এখন যাচ্ছি নামাজ পড়তে। নামাজ পড়ে এসে তারপর দেখাবো কি করছি না করছি, বাকিটা হবে নামাজের পরে। বসছে এখানে আম্মুকে নাস্তা দিলাম, আম দিলাম, চা বিস্কিট দিছি। হয়তো ভাত চা ছাড়া কিছু আম্মু চা ছাড়াও কিছু খায় না। মানুষের একটা ঐতিহ্যবাহী খাবার, যে চার মধ্যে বিস্কিট চুবাইয়া খাওয়াটা ওদের একটা অভ্যাস। আর বিশেষ করে বেলা বিস্কিট, নোনতা বিস্কুট, এগুলো তো খেতে অসাধারণ লাগে। বসে আছে দিদুমণির ভাগের আমটা খাওয়ার জন্য। আর দেরি নাই, খেতে দিলাম আমার মাকে, কিন্তু আনাফ খেয়ে ফেলতেছে এখানে। আর আম্মু কিন্তু এই নোনতা বিস্কুট ছাড়া, না বেলা বিস্কিট যেটাই বলে এটা ছাড়া, হ্যাঁ অন্য বিস্কিট আম্মু খায় না, সেজন্য এই বিস্কিটটাই আম্মুকে দিছি। আবার ভাববেন মাকে কি বিস্কিট খাওয়াচ্ছি। চার সাথে নোনতা বেলা এগুলি ভালো লাগে। আর আম্মুর নাতি এখানে, আমরা তো মানুষটা পছন্দ করি বেশি নোনতা বিস্কুট। এখানে আমি নিয়ে নিয়েছি ভুড়ি। এই যে ভুড়িটা আপনাদের ভাইয়া ভুড়ি কিনে এনেছে। আর মাশাআল্লাহ দেখেন আম্মু এত সুন্দর করে এটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে আসছে ভুড়ি। অর্ধেকটা এখনও রেখে দিয়েছি ফ্রিজে, আর অর্ধেকটা এখানে। আর এখন ভুড়িটাকে রান্না করার জন্য যা যা লাগে সব কিছু আমি গুছিয়ে জুগিয়ে নিব। এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম, তারপর আমি প্রেশার কুকারে সব মশলা দিয়ে দিব। তো গাইজ, এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম। এখন প্রেশার কুকারে আস্তে আস্তে সব মশলা দিয়ে ভুড়িটা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা। আর আমার ভুড়ির মাপটা তো দেখছেনি, ভুড়ি কতটুকু এখানে হাতিটা বলে যায়। এখানে দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিব হচ্ছে আদা। এই হচ্ছে আদা পরিমাণ মতো। আদা আদাটা একটু বেশি দেওয়া লাগে মাংসে বা ভুড়িতে। মাংস বা গরুর যে কোনো কিছু রান্না করার সময় আদাটা একটু বাড়িয়ে দেওয়াটাই আসলে ভালো। হ্যাঁ, আর ভুড়িতে মাংসতে একটু আদাটা বেশি করে দিলেই টেস্টটা বেশি আসে। তারপর এখন আস্তে আস্তে লবণ, মরিচ, হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব আমরা গুঁড়া। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া।
মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিব। হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি আর মরিচের গুঁড়ো 2 চা চামচ দিয়েছি। তারপর দিব স্পেশাল যে মশলাটা, এটা 1 চামচের মতোই প্রায় দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। হ্যাঁ, এটা তো আমার আম্মুর বানানো স্পেশাল মশলা, সবাই জানেন। প্রায় 20 থেকে 25 আইটেম দিয়ে করা এটা। তারপর এখানে 1 কোষ পরিমাণে পানি দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এখানে ভুড়িগুলা দিয়ে দিচ্ছি। এখানে আর কিছুই দিই নাই, কারণ সবকিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিব। কমে 6 থেকে 7টা সিল বাজার পর তারপরে আমরা ভুড়িটাকে নামাবো। আমরা প্রেসার কুকারের মুখটা এভাবে আপাতত লাগিয়ে রাখবো একটা উচ্চারণে আসার পর। তারপরে যখন এটার কাঁচা গন্ধটা বের হয়ে যাবে তারপর আমরা মুখটা পার্মানেন্টলি অফ করে দিব। 6 থেকে 7টা সিল বাজার পর দেন আবার ওপেন করব। এই তো ফাইনালি আমাদের ভুড়ি দেখেন সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট কি হয়েই গেছে। এত সুন্দর ঘ্রাণ আসতেছে গাইস, কি বলবো। এখন আর একটু চুলাটা জ্বালিয়ে দিলাম। তারপর এটাকে এত সুন্দর লাল থেকে এটাকে কিভাবে একদম ঝুরা একদম কালো কালো ভুনা ভুনা করে ফেলি সেটা দেখবেন কিছুক্ষণ পর। গাইস এখানে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে তারপর এটাকে ভাজা ভাজা করব। আর এই তো অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, যেন বাগারের জন্য যতটুকু পেঁয়াজ ওরকম পরিমাণে একটু পেঁয়াজ দেবো। একটু ভাজা ভাজা দিয়ে এটা না দিলেও চলবে, তারপরে একটু দিয়ে নিলাম। যেহেতু এটাকে লাল লাল করে একটু ভাজা ভাজা করবো ভুড়িটা, সেই জন্য পেঁয়াজটা দরকার ছিল। আর এখানে এটা এখন আম্মু দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে ভুড়িগুলা। পুরোটা দিব না, অর্ধেকটা একটু রেখে দিব আর বাকি অর্ধেকটা লাল লাল করে ফেলবো। যেহেতু আহিল অসুস্থ, তার অনেক জ্বর, সেজন্য তার বাবা আসার সময় তার জন্য আনারস আর আম নিয়ে আসছে। আর আহিলের নানু আম্মু সুন্দর করে বসে বসে তার জন্য এগুলা কেটে দিছে। এখন এগুলা খাও, আহিল খাও, আনারস খাও। আনারস খেলে জ্বর কমে যাবে, আনারস খাও। মাশাআল্লাহ আমটা দেখছেন, আমের কালারটা সেই অনেক সুন্দর একটা কালার, আর আমটা অনেক মিষ্টি পড়ছে, সেজন্য এখন মামে বসে বসে আমি কাছে থেকে পাঠান সেটার জন্য। তারপরে একটু নাস্তা করার পর রাত প্রায় 10টা-11টা বেজে গেছে। এখানে জোর করে আহিলকে ভাত খাওয়াচ্ছি। সে তো কান্না করতে করতে অবস্থা খারাপ, কারণ তার শরীর এত পরিমাণে খারাপ যে সে ভাত খাওয়ার শক্তিই পাচ্ছিল না। কিন্তু কি করব, আর এখানে আমার আনাফমনিও ঘুমিয়ে পড়ছে। তারপর নিজেরও অনেক খারাপ লাগতেছিল। এখন ভাত খেয়ে ওষুধ তো অন্তত খেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। আর এখানে ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে আহিলের জন্য আনছি ডাব নিয়ে আসছি, ওষুধ, পরোটা খেতে চেয়েছে পরোটাও নিয়ে আসছি, কারণ সারা রাত ওর জন্য ঘুমাইতে পারি নাই, মা মেয়ে দুইজনের একজনও। ছেলের প্রস্রাবও হচ্ছে না ক্লিয়ারলি, সেই জন্য একটা ডাব নিয়ে আসছি। ডাবটা খেয়ে যেন একটু প্রস্রাবটা অন্তত হয়। কি করলাম বললাম একটা গ্লাসে ঢেলে দিই। এখানে আমি রান্না করতেছি আজকে হচ্ছে মুরগি। আমার আহিল যেহেতু কিচ্ছু খেতে পারতেছে না, তার শরীরের কন্ডিশন খুবই খারাপ, সেই জন্য এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি। তার জন্য একটু ঝাল ঝাল করে ভুনা ভুনা করে ফেলবো চিকেনটাকে। আর দেখি সাথে একটু ডাল রান্না করছি। এখানে চিকেনগুলো ভাজি করে নিচ্ছি, তারপর এখানে আলু কেটে নিচ্ছি। আলু দিয়ে সুন্দর করে একটু মাখা মাখা করে ভাজি করবো মুরগিটা। আর এখানে হচ্ছে ডাল রান্না করে ফেলছি, ভাতও হয়ে গেছে। দেখি ছেলেটা যদি একটু খেতে পারে আমার জন্য অনেক উপকার হবে। অসুস্থ হলে আসলে মা বাবারা কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না। আর আমার নিজের আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ছি, কারণ 2 দিন পর পর এক এক সময় আহানাফ, এক একদিন আহিল, মানে একজনের পর একজন অসুস্থ হইতেছে ডে বাই ডে। আর আমার অবস্থা তো দেখতেছেন, আমি মানে কি বলবো, আর আমি বুঝতে পারতেছি না যে আমি কী করবো, কোথায় যাব। আমার খুব খারাপ লাগতেছে এই সিচুয়েশনগুলো, আমি আসলে মানতে পারতেছি না। দেখেন এখানে আমি সুন্দর করে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তারপর এখানে ভেজে রাখা আলু এবং মুরগি
দিয়ে দিব। মশলাটা আগে একটু কষানো হোক, আর মশলার কালারটা অনেক সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে মশলার। গরমে রান্না আমার অবস্থা দেখতে পাচ্ছেন, ঘাম কিভাবে পড়তেছে, মাই গড, ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। গরমের মধ্যে রান্নাঘরে থাকা মানেই মুশকিল, একদম অবস্থা খারাপ, ফেস পুরো লাল হয়ে আছে। তারপর আহিলের শরীর আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে, সেজন্য আর অপেক্ষা না করে চলে গেলাম ডক্টরের কাছে। আর ডক্টরের কাছে নিয়ে আসাতে ডক্টর ওর অবস্থা দেখে ফার্স্টেই বললো যে ওকে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে, দেন দিয়ে দিল ডেঙ্গু টেস্ট। আর এখানে বসে আছি, এখানে আগে কখনো আসিনি। এই ডক্টরটার কাছে আহিলের দাদু আহিলকে নিয়ে আসছে, বলছে ডক্টর অনেক ভালো। তারপর ওইখানে উনি ডেঙ্গু টেস্ট দেওয়ার পর ডেঙ্গু টেস্ট করালাম। আমার ছেলের কাছ থেকে অনেকগুলো ব্লাড নিয়ে নিল ওরা। আর এখানে আসলে আমার একটু ভালো লাগে না এই ডক্টরের এখানের অবস্থাটা, কারণ হচ্ছে একসাথে 5-6 জন রুগী ঢুকে পড়ছে। এখন উনি মুরব্বী মানুষ, উনি নিয়ে আসছে, আমি কিছু না বলেও পারছিলাম না, না যেও পারছিলাম না, দেখাইতে তো হবে, যেহেতু বারবার বলছে তার দাদু ওখানে দেখাইতে। কিন্তু ডক্টর ভালোভাবে একটুও দেখে নাই, এতগুলা রুগী একসাথে ঢুকছে, ওনারা কোনো রকম একটু চেক করেই সাথে সাথে পরীক্ষা দিয়ে দিছে। তো যাই হোক, ফাইনালি রিপোর্ট আসলো, আলহামদুলিল্লাহ। রিপোর্টে ডেঙ্গু ছিল না, কিন্তু অনেক বেশি ইনফেকশন ছিল। অতিরিক্ত ইনফেকশন হওয়ার কারণে ওর জ্বরটা ছাড়ছে না কোনোভাবেই। তারপর ওর বাবা ওর পছন্দ মতো সব খাবার নিয়ে আসছে, ওষুধ খাচ্ছে, অনেকগুলো ওষুধ দিচ্ছে ডাক্তার, ওষুধগুলো খাচ্ছে। আর এখানে তো আব্বু আসছে, আব্বুকে জোর করে রেখে দিছি বাসায়। আব্বুকে দেখা আহিল অর্ধেক সুস্থ হয়ে গেছে, আর আম্মু তো আছেই। আজকে 3 দিন ধরে আহিলের সেবা যত্ন করতেছে। মাশাআল্লাহ, আহিল আগের থেকে একটু সুস্থ দেখাচ্ছে নানা ভাইকে দেখে। আব্বু দেখছো, আমি তো তোমারে বলি, তোমার নাতিরা তোমারে দেখলে সুস্থ হয়ে যায়। আবার সত্যি হয়েছে না কথাটা? আহিল তো অনেকটা সুস্থ হয়ে গেছে না? দেখছো, এই হচ্ছে নানার প্রতি নাতিদের ভালোবাসা। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।